বিশ্বাস। ওকে, এটা খুবই ছোট, একটা 30 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখেন, এই যে আমরা, রাইট, আমরা, আপনারা যারা এই কোর্সটা নিচ্ছেন আর কি, এখন আপনার কি স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার। স্লাইড দেখতে পাচ্ছেন কি না স্যার? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, সো যারা এই কোর্সটা এনরোল, এই কোর্সে এনরোল হয়েছেন, আপনারা একটা জিনিস খেয়াল করেন, ধরেন এই যে এখন আপনাদের ক্লাস করতে ভালো লাগতেছে না, আপনাদের গোল হচ্ছে ক্লাস থেকে মানে ক্লাসটা শেষ হওয়া, কিন্তু এই যে যে আপনাদের মানে গোল বা নিড যেটা এখন এই মুহূর্তে, তো সেখানে আপনি একটা বাধার সম্মুখীন হয়েছেন, যেমন হচ্ছে বাধা আমার, আমি হচ্ছে অবস্ট্যাকল, হয়তো বা আমি একটু ইনসিস্ট করতেছি, বা হাওএভার টেকনিক্যালি আমি আপনাদেরকে ক্লাসে রাখতে চাচ্ছি, কিন্তু আপনার যে গোল ছিল আপনাদের, যে ক্লাসটা না করা বা আজকে কোনোভাবেই করে ফেলা, তো সেই আপনার গোল থেকে বা আপনার এখনকার যে নিড, ওই নিডটা আপনি ফুলফিল করতে পারতেছেন না, আপনি আপনার গোলে পৌঁছাতে পারতেছেন না, কারণ আপনি বাধার সম্মুখীন হচ্ছেন। হ্যাঁ, তো এই যে এই মুহূর্তে আপনার যে সাইকোলজিক্যাল যে ফিলিং বা সাইকোলজিক্যাল যে টেনশন অফ বিং আনএবল টু রিচ ইউর ডিজায়ার্ড গোল, হ্যাঁ, এই মুহূর্তে আপনার যে ফিলিংসটা হচ্ছে, যে ইমোশনাল যে রিয়াকশন বা এরোজালটা হচ্ছে, হ্যাঁ, এই অবস্থাটাকে কি বলে? হুম, সেইটা নিয়ে আজকে আমাদের আলোচনা হতে পারে। আমাদের আলোচনা হতে পারে, ধরেন আহ কার জন্য ক্লাস করতে ভালো লাগলো না, আমি একটা টেক্সট পাইলাম, টেক্সট আর কমেন্টস, ওকে, আচ্ছা, ভালো লাগতেছে না তা না, আপনারা প্রিপারেড না, এটা কি যেন বললেন, কেন ফয়সাল, মানে সমস্যা কোথায় এখন? আচ্ছা, বেশি সময় লাগবে না, আচ্ছা দেখেন, ফয়সাল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ফয়সাল, আপনি ধরেন হচ্ছে এই মুহূর্তে আপনার গোলটা হচ্ছে আপনি আহ কি বলে জানো, আপনাদের পাশের লেকটার নামটা জানো কি? হাতের জেলে। সরি, স্যার হাতিঝিল লেক। হাতির ঝিল, হাতির ঝিল, হ্যাঁ। আপনি, আপনার মন চাচ্ছে এখন হাতির ঝিলের পাশে বসে আর একটু আহ বসে থাকতে পারতাম, তো এটা হচ্ছে আপনাদের গোল। এখন আমি কি করতেছি, আমি ক্লাসটা ক্যান্সেল করতেছি না, ক্লাস আমি আটকে রাখছি সামহাউ। এই যে এখন আপনি খুব ডিটারমাইন্ড আপনি ওইখানে যাবেন, আর এই যে যে আপনি বাধার সম্মুখীন হচ্ছেন, আপনি আপনার গোলে আপনার নিডটা ফুলফিল করতে পারতেছেন না, তো আপনাদের এই মুহূর্তে যে অনুভূতিটা, হুম, সেটাকে সাইকোলজিকে কিভাবে ডিফাইন করে, সেটা নিয়ে আজকের আলোচনা, বুঝতে পেরেছেন? তো আহ আমরা যে এক্সাম্পলটা ফয়সালকে দিয়ে দিলাম, এই সাইকোলজির এই স্টেটটাকে বলা হয় ফ্রাস্ট্রেশন, রাইট? ফর এক্সাম্পল, whenever we have a goal, we are motivated to reach a place, হ্যাঁ, আমরা কোন একটা গোলে পৌঁছানোর জন্য আমরা কাজ করতেছি, বিহেভ করতেছি, রেসপন্স করতেছি, অর্থাৎ আমাদের এই যে আমরা যা করি অ্যাকচুয়ালি, মানে হোয়াট এভার উই ডু বা হোয়াট উই আর ডুইং, এটার তো একটা উদ্দেশ্য থাকে। আপনারা পড়তেছেন ভালো চাকরি পাওয়ার জন্য বা ভালো গ্রেড পাওয়ার জন্য, বা সবার একটা গোল আছে। সো যদি আপনি ওই গোলে পৌঁছানোর জন্য তো আপনি পড়াশোনা করতেছেন বা আপনার অ্যাকশন গুলো করতেছেন,
বিহেভিয়ার গুলো করতেছেন। তো যখন ওই গোলে পৌঁছাইতে আপনি অ্যাকশন করে যাচ্ছেন, গোলে পৌঁছানোর ক্ষেত্রে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন। তো যে অবস্টাকল দ্বারা বাধাপ্রাপ্ত হলেন, হ্যাঁ, এখন আপনি তো বাধাপ্রাপ্ত হয়েছেন, ওই মুহূর্তে আপনার অনুভূতি যেটা, সাইকোলজিক্যাল স্টেট বা ইমোশনাল এনার্জি যেটা, সেটাকে বলা হয় সাইকোলজি ভাষায় ফার্স্টেশন। তো দেখেন ফার্স্টেশন বিষয়টা এরকম, আমাদের প্রত্যেকটা হিউম্যান বিহেভিয়ার মানুষের, তার পিছনে কোনো না কোনো মোটিভেশন থাকে, নিড থাকে, গোল থাকে। তো আমরা পিপল ইউজুয়ালি কি হই, সামটাইমস উই বিকাম সাকসেস, সামটাইমস উই ফেইল টু রিচ দ্যাট গোল, রাইট? এখন এই যে যে আমরা যে ফেইল হই গোলে পৌঁছাতে না পারার কারণে, এই সিচুয়েশনটার সাথে যদি ঠিক মতন আমরা কোপ করতে না পারি, অ্যাডজাস্টমেন্ট ভালো মতো না হয়, দেন এইটা কিন্তু একটা সময় মেন্টাল ইলনেস বা অ্যাবনর্মালিটির দিকে চলে যেতে পারে। ওকে, তো অলরেডি আমি বলেছি যে এই অবস্থাটাকে বলা হয় ফার্স্টেশন। ফার্স্টেশনটা কি? ফার্স্টেশন হচ্ছে একটা আমাদের ভিতরকার ইমোশনাল টেনশন, ইমোশনাল অ্যারুজাল বা হচ্ছে প্যারা প্যারা, আপনারা যেটা সহজে বুঝবেন। এখন এই প্যারাটা বা এই টেনশনটা, ইমোশনাল টেনশনটা কোথা হতে আসে? যখন আমাদের একটা গোল থাকে, আমাদের একটা ডিজায়ার থাকে, আমাদের একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করতেছি, বাট আমরা একটা বাধার সম্মুখীন হলাম। এখন এই যে যে বাধার সম্মুখীন হলাম, আমি তো গোলে পৌঁছাতে পারতেছি না, আমার ফিল হচ্ছে আরে আমি তো আহ, আমি ওইখানে আমার যে উদ্দেশ্য সেটা অ্যাচিভ করতে পারতেছি না। তো এই যে যে আপনার ভিতরকার যে অনুভূতিটা, হ্যাঁ, অনুভূতিটা হচ্ছে ফার্স্ট্রেশন। যেমন হচ্ছে আপনার মিড টার্ম আজকে ফর এক্সাম্পল হচ্ছে 4:50 আপনার মিড টার্ম, আপনি বাসা থেকে, আপনার বাসা থেকে আসতে ধরেন হচ্ছে 15 মিনিট সময় লাগে, 10 মিনিট সময় লাগে। আপনি 4:30টার দিকে বাসা থেকে বের হলেন, আপনার বাসা থেকে। তো আপনার বাসা থেকে বের হচ্ছেন, আপনি হেঁটে আসতেছেন। এই হাঁটার, এই কাজটার, অ্যাকশনটার উদ্দেশ্য কি? যে 4:50-এর মধ্যে ক্লাসরুমে থাকা। এখন ধরেন হচ্ছে আপনি রামপুরা ব্রিজের উপরে এসে দেখলেন যে ওখানে মারামারি হচ্ছে, মানে আপনি এ পাশ থেকে ও পাশে আসতে পারতেছেন না। এখন 4:40 বেজে গেছে, 4:45 বেজে গেল, 4:50 বেজে গেল, সময়টা আপনার যে গোল যেটা ছিল সেই গোলটা ফেইল হইলো, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারতেছেন না। এখন এই যে যে আপনার ভিতরে যে টেনশন, এটাই আজকে মিড টার্ম 4:50-এ, আর 4:50-এ এখনো আমি রামপুরা ব্রিজের ওই সাইডে দাঁড়াই আছি, পরীক্ষা তো শুরু হয়ে যাচ্ছে। তো এই যে যে চিন্তা ভাবনাগুলো, প্যারাগুলো মাথার মধ্যে আছে, এটা হচ্ছে ফার্স্ট্রেশন। হ্যাঁ, সো ফার্স্ট্রেশন অ্যাকচুয়ালি ইটস এ ইমোশনাল টেনশন, যে টেনশনটা প্রডিউস হয় যখন আমরা গোলে পৌঁছানোর ক্ষেত্রে ব্লকের সম্মুখীন হই। ওকে, এখন এই যে ফার্স্ট্রেশন, এটা না, এটার দ্য সিভিয়ারিটি অফ দ্য টেনশন বা ফার্স্ট্রেশন, এটা দুই ধরনের, একটা হচ্ছে মাইনর টাইপের, আর একটা হচ্ছে মেজর টাইপের। মাইনর টাইপের ফার্স্ট্রেশন গুলো হচ্ছে মানে ওয়েল, আপনি ট্রাফিক সিগন্যালে পড়ছেন, বা ট্রাফিকের কারণে আপনার গাড়ি মানে আস্তে আস্তে আগাচ্ছে, বাট এদিকে আপনার হাতে খুব বেশি টাইম নেই, ক্লাসে পরীক্ষার হলে একটু দেরি করে আসা। তো এরকম অবস্থায় আপনার ভিতরে যে টেনশন কাজ করে, আপনি নির্দিষ্ট গোলে পৌঁছাতে যখন আপনি ফেইল হন, বাধাপ্রাপ্ত হন, তখন এই মাইনর টাইপের বিষয়গুলো, এটাকে আমরা বলি মাইনর ফার্স্ট্রেশন। কিছু কিছু ফার্স্ট্রেশন আছে খুব সিভিয়ার, ওটার কম্পেনসেশন হয় না। যেমন আপনার ফ্লাইট হচ্ছে 8:30-এ, হঠাৎ করে আপনি বাসা থেকে রওনা হয়েছেন, তো বিভিন্ন কারণে আপনি দেখলেন যে 8টা, সোয়া 8টা বেজে গেছে, আপনি এখনো রামপুরা ব্রিজের ওইখানে গাড়িতে স্ট্যাক হয়ে আছেন। তো আপনি তো ট্রাফিক মিস করবেন, সরি, ফ্লাইট মিস করবেন। তো এই যে এখন রামপুরা ব্রিজে বসে আপনার ভিতরে যে টেনশন, প্যারা ফিল করতেছেন, এটাই হচ্ছে সিরিয়াস টাইপের ফ্রাস্ট্রেশন। ওকে, যখন আমরা ফ্রাস্ট্রেটেড হই, আমরা কিভাবে কোপ করার চেষ্টা করি দেখেন। আমরা কখনো যখন ফ্রাস্ট্রেশন হই, ফ্রাস্ট্রেশন মানে হচ্ছে আমার গোলে, আমার লক্ষ্যে পৌঁছানোতে আমরা ফেইল হয়েছি,
তো ইউজুয়ালি আমরা কি করি, তখন আমরা আমাদের এফোর্ট, পরের বার থেকে এফোর্ট, চেষ্টা, পরিশ্রম এগুলো বাড়িয়ে দিই। হ্যাঁ, এখন এই যে আমাদের ফয়সাল, ওর 4:30টায় বের হয়ে পরীক্ষা হলে পৌঁছতে পারে নাই, তাহলে নেক্সট মিড টার্ম পরীক্ষার দিন ও কি 4:30টায় বের হবে নাকি 4:15টায় বের হবে বা আরো আর্লি বের হবে? ফয়সাল, স্যার আরো আর্লি। রাইট, মানে হচ্ছে আমরা এক ফ্রাস্ট্রেশন হলে তার সাথে আমরা যেভাবে কোপ করি, পরবর্তী ট্রায়ালে, পরবর্তী সময়ে যাতে আবার ফ্রাস্ট্রেটেড এক্সপিরিয়েন্স না হওয়া লাগে, এই জন্য আমরা আমাদের এফোর্টটার কোয়ালিটি বাড়ায় দিই, আমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করি। হ্যাঁ, এরকম আর কি। বা আরেকটা ওয়ে হচ্ছে কম্প্রোমাইজিং মিন। আমরা ধরেন হচ্ছে কেউ ডাক্তার হতে চেয়েছিলাম, ডাক্তার হতে পারিনি, সো আমরা এবার ট্রাই করলাম, আচ্ছা ঠিক আছে ডাক্তার হতে পারিনি, তো তাহলে দেখি ডেন্টালে পরীক্ষা দিই, দেখি দাঁতের ডাক্তার হওয়া যায় কিনা। বা হচ্ছে আমরা এমবিবিএস হয় নাই, ওকে তাহলে প্রাইভেট মেডিকেলে পড়া যায় কিনা, বিদেশে চলে যাওয়া যায় কিনা। হ্যাঁ, এইভাবে আমরা যে গোলটায় পৌঁছাইতে ব্যর্থ হইলাম তার সাথে রিলেভেন্ট অন্য কোনো অন্য কোন একটা গোলকে আমরা অ্যাডপ্ট করি এবং সেইখানে পৌঁছানোর জন্য আমরা ট্রাই করি। আমরা কখনো ফার্স্ট্রেটেড হলে নিজেদেরকে ওই ফার্স্ট্রেটেড এনভায়রনমেন্ট থেকে উজ্জ্ব করে নিই। যেমন আপনি কোন একটা প্রতিষ্ঠানে জব করেন, আপনি আহ, হচ্ছে পাংচুয়াল, ইউ আর ডেডিকেটেড, আপনি হচ্ছে লয়াল টু ইউর কোম্পানি, বাট বছর শেষে প্রমোশন হয়ে গেল কার? প্রমোশন হয়ে গেল আপনার বসের, বসের হচ্ছে ভাস্তির বা বসের ভাগ্নির বা বসের শ্যালকের। হ্যাঁ, তো আপনি তখন দেখলেন ধুর, এত এফোর্ট দিলাম, চেষ্টা করলাম, আমি একটা প্রমোশন পাবো কিন্তু সেটা পেলাম না, এই চাকরিই করব না, চাকরি ছেড়ে দিলেন, অন্য কোনো চাকরিতে চলে গেলেন। হুম, এরকম আর কি। বা এখানে যে এক্সাম্পলটা আছে, যে একজন মানুষ বিয়ে করতে চাচ্ছে, বিয়ে করতে চাওয়াটা হচ্ছে তার গোল, কিন্তু সে সেক্সুয়ালি ইনকম্পিটেন্ট, তাহলে সে বিয়ে করাটা তার গোল হলে তাহলে এই অবস্থাটা তার গোলে পৌঁছানোর ক্ষেত্রে একটা বাধা। তো এই অবস্থায় আপনার মনের মধ্যে যে অনুভূতি, যে টেনশন, প্যারা, ওটা থেকে তো আমরা ফ্রাস্ট্রেশন বলি। তো এই ফ্রাস্ট্রেশনটাকে কোপ করার জন্য আমরা অনেক সময় কি করি, যা জীবনে বিয়েই করব না। হ্যাঁ, টোটালি ওই বিয়ে নামক বিষয়টা থেকে নিজেকে ওইখান থেকে অ্যাভয়েড করা, ওইখান থেকে নিজেকে উইথড্র করে ফেলা। আচ্ছা, অনেক সময় আমরা রিগ্রেস করি, মানে এইটাকে এক ধরনের ডিফেন্স মেকানিজম। আমরা যদি কোনো আমাদের গোলে পৌঁছাতে ফেল হই, তাহলে আমরা তার এক্সকিউজ দেই, মানে ইম্যাচিউরড ওয়েতে, চাইল্ডিশ ভাবে, শিশুরা যেভাবে এক্সকিউজ দেয় আমরা ওইভাবে এক্সকিউজ দেই। হ্যাঁ, আর যেমন হচ্ছে ফয়সাল হয়তোবা আজকে যেমন ক্লাস, ওর গোল হচ্ছে আজকে ক্লাস করা, এখন আহ, মানে ক্লাসটা না করা, বুঝতে পেরেছেন? এখন বাধাপ্রাপ্ত হয়েছে, ক্লাস করা লাগতেছে, ও তো ফার্স্ট্রেটেড। এখনো কি বলতে পারে এই জায়গাটা থেকে, যে আহ, মানে অনেক চাইল্ডিশ এক্সকিউজ দিতে পারে যে ওকে ঠিক আছে, আহ, ওই যে নাচতে না জানলে উঠান বাঁকা না, ওইরকম টাইপের একটা বিষয় আসলে। আহ, বাচ্চারা যেরকম এক্সকিউজ দেয়, আজকে তুমি স্কুলে যাও যাও নাই কেন? আজকে স্কুলে যাইনি কারণ হচ্ছে আজকে আকাশের রংটা নীল ছিল, আকাশ অনেক লাল হয়ে আসছিল। মানে এমন এক্সকিউজ, এগুলো সাধারণত হচ্ছে আহ, মানে নর্মাল ফাংশনাল মানুষরা দেয় না, ছোট বাচ্চারা দেয় আর কি। তো এই ধরনের বাচ্চাদের এক্সকিউজ দিয়ে ফ্রাস্ট্রেশনের সাথে কপ করার ওয়েটাকে আমরা রিগ্রেশন বলি। আবার অনেক সময় কারো কারো হয় কি, সে আসলে ব্যাপারটা ফার্স্ট্রেটেড অবস্থায় নিতে পারে না, তার মধ্যে কিছু ফিজিক্যাল সিমটম দেখা যায়, এলমেন্টস দেখা যায়, অ্যাবনর্মালিটিস দেখা যায়, ফিজিক্যাল, শারীরিক। যেমন হচ্ছে জ্বর জ্বর, তারপরে হচ্ছে পেট ব্যথা, বমি বমি লাগে। হ্যাঁ, এরকম ভাবে সিমটম অনেক সময় দেখা যায়। আচ্ছা, অনেক সময় কি হয়,
এপেথি হয়ে যায়। এপেথির ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনি প্রমোশন, ডিজায়ার্ড প্রমোশনটা আপনি পাইলেন না, তো এখন কি করবেন? এখন আপনি এরপর থেকে এত কষ্ট করে এতই করে আমি আমার গোলে পৌঁছাতে পারলাম না, প্রমোশন পাইলাম না, যা, ওই চাকরির প্রতি আপনার কোনো ইন্টারেস্টই থাকবে না। অন্যরা যেভাবে আসে যায় আপনিও সেইভাবে আসবেন। এত পাংচুয়াল হওয়ার আর দরকার নাই, কোম্পানির প্রতি লয়াল হওয়ার দরকার নাই। অর্থাৎ সবকিছুর প্রতি উদাসীন হয়ে যাওয়া, ডিসইন্টারেস্টেড ফিল করা। হ্যাঁ, মানে কোনো কিছুতে আর আগ্রহ না পাওয়া, বা ওই পার্টিকুলার ফ্রাস্ট্রেটেড এনভায়রনমেন্টের সাথে রিলেটেড কোনো বিষয়ের প্রতি আর আগ্রহ না পাওয়া, এটাকে বলা হয় অ্যাপ্যাথি। তারপরে হচ্ছে সাবমিসিভনেস। ফ্রাস্ট্রেশন মানেই তো হচ্ছে গোলে পৌঁছানোর ক্ষেত্রে ফেইল হওয়া, ফেইল। তো তার মানে হচ্ছে আপনি আপনার ফেইলরটাকে একসেপ্ট করে নিলেন। সাবমিসিভনেস একটা রিয়াকশন। আমরা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হলে নিজেকে সাবমিট করে ফেলি। কিভাবে? যে আমার দ্বারা এইটা সম্ভব না, হ্যাঁ, আমার দ্বারা এই চাকরি হবে না, বা আমার দ্বারা হবে না, বা হচ্ছে, অর্থাৎ নিজেকে পরাজিত সৈন্য মনে করা, যে আমি হয়তো বা ক্যাপাবল না। হারটাকে, মানে আপনি যে একবার গোলে পৌঁছাতে ফেল হয়েছেন, এই ব্যর্থটাকে একসেপ্ট করে নেওয়া, যে না, আমি দ্বারা আর কখনো এটা সম্ভব না, আমি ইয়াই হব আর কি। হ্যাঁ, এরকম। তারপরে হচ্ছে আহ অনেক সময় ফ্রাস্ট্রেটেড হলে আমরা খুব অ্যাগ্রেসিভ হয়ে যাই। এটা দুই ভাবে অ্যাগ্রেসিভ হয়ে যায়, একটা হচ্ছে এক্সটার্নালি অ্যাগ্রেসিভ হই, ইন্টারনালি অ্যাগ্রেসিভ হই। এক্সটার্নালি অ্যাগ্রেসিভ হচ্ছে, ওকে আমার প্রমোশন পাইনি, বাসায় এসে বউর সাথে ঝগড়া করা, হ্যাঁ, বা বা হচ্ছে আহ মোবাইল ছুঁড়ে ফেলানো, কোনো কিছু ভেঙে ঠেঙে ফেলা। মানে আউটার অবজেক্টের প্রতি, এক্সটার্নাল অবজেক্টের প্রতি, স্টিমুলাসের প্রতি আপনার রাগ ক্রোধটাকে রিলিজ করা, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাগ্রেশন। আর ইন্টারনাল হচ্ছে নিজের মধ্যে, অর্থাৎ নিজেকে হার্ম করা, নিজেকে ব্লেম দেয়া। হ্যাঁ, আপনি নিজে ফ্রাস্ট্রেটেড হয়েছেন, নিজেই নিজেকে ইয়া করতেছেন, ইনজুর করতেছেন, আহত করতেছেন। সো এগুলো হচ্ছে রিয়াকশন। যখন আমরা ফ্রাস্ট্রেটেড হই, তখন এক একজন আমরা এক এক ভাবে ফ্রাস্ট্রেশন হওয়ার কন্ডিশন সিচুয়েশন উপর বেস করে আমরা রিয়াক্ট দেই। তো এইটা হচ্ছে জাস্ট এমনি আলোচনা। এই চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা খুবই সহজ, সেটা আমরা এখন আলোচনা করব। সেইটা হচ্ছে কনফ্লিক্ট। তো আমরা একটা গল্প দিয়ে শুরু করি, যেহেতু বলছি যে একটু গল্প করার ট্রাই করব। তো আপনারা কেউ একজন মেয়েদের মধ্যে ভলান্টিয়ার হতে ইচ্ছুক? আমাদের অ্যাট বেস্ট আর 15 মিনিটস লাগবে এটা শেষ হতে, আপনারা যদি আমাকে কোঅপারেট করেন। মেয়েদের মধ্যে কেউ একজন একটু ভলান্টিয়ারলি বলবেন যে ওকে স্যার, আমাকে দিয়ে এক্সাম্পলটা দিতে পারেন? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। অনামিকা রয়, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। তো ফয়সাল হচ্ছে আমার উইন্ডোতে প্রথম। ফয়সাল রয়েছে, তারপরে আপনি রয়েছেন। সো আপনি হচ্ছে, আপনাকে দিয়ে এক্সাম্পল দেই, ঠিক আছে? ওকে স্যার। Okay. আপনার বাসা যেন কই, অনামিকা রয়? স্যার আমি আফতাবনগর বি ব্লকেই থাকি, আর গ্রামের ওকে, বাসা। ফাইন ফাইন, হ্যাঁ, আগেও মনে হয় একদিন জেনেছিলাম। সো অনামিকা রয়, এরকম একটা সিনারিও আমরা আহ, ইয়া করি। আপনি আহ, যে আপনার শৈশবকাল, কৈশোরকাল, যেখানে যে যেখানে বড় হয়েছেন আসলে, সেই বাসাটার সামনের বাসায় ধরেন হচ্ছে উম অনামিকা, ধরেন হচ্ছে অনিন্দ। অনিন্দ নামে এক ভাই, দাদা ছিল, ওকে, দাদা ভাই আর কি, আপনার সিনিয়র। আপনি তখন খুবই ছোট আর কি, জাস্ট মানে কৈশোরে। কিন্তু ভাইয়ের প্রতি আপনার এক ধরনের আনকন্ডিশনাল
আহ ভালো লাগা ছিল, রাইট? মানে আপনারা যেটাকে ক্রাশ খাওয়া বলেন, ঠিক ওকে আছে অনিমিকা? ওকে। এখন তার সাথে আপনার কখনো কথা হয় নাই, বা আপনি যখন আহ এই সব বিষয়গুলো যখন বোঝার বয়স হইলো, তখন ওই অনিন্দ ভাই আর দেশে নাই, উনি বাইরে চলে গেছেন, আর আপনার তার সাথে আর কোনো যোগাযোগও হয় নাই। তো অনিন্দ ভাই হচ্ছে আপনার জীবনে এমন একজন মানুষ, অর্থাৎ আপনার জীবনের ধরেন হচ্ছে মিনিং, মানে এক্সিস্টেন্সের সার্থকতা, মিনিং অনিন্দ ভাই। তো অনিন্দ ভাই এখন নাই। এখন আপনার সমস্ত অ্যাটেনশন বা জীবনের গোল, ভীষণ মিশন হচ্ছে হায়ার স্টাডিজ করা, পড়াশোনা করা, রাইট? তো আপনার জীবনের ধ্যান জ্ঞান এখন এই পড়াশোনা পড়াশোনা। এইবার কি হলো, এই ক্লাস শেষে আপনার আম্মা আপনার পাশে এসে বলতেছে যে তুই তো ক্লাস করতেছিলি, মানে বাসায় যেভাবে মা সন্তানরা কথা বলে। তো তখন ওই যে তোর মনে আছে যে অনিন্দ নামে আমাদের সামনে বাসায় থাকতো, ওর আম্মা আর অনিন্দ বাসায় আসছিল। তো বাসায় এসে যেটা বললো যে অনিন্দরা, ওর আম্মারা তো তোকে খুব পছন্দ করে, ছোটবেলায় দেখছে, তো ওরা ওর ছেলেকে বিয়ে দিবে, তো তোকে হচ্ছে মানে তোর জন্য প্রপোজাল নিয়ে আসছে। তো এখানে একটা কন্ডিশন হচ্ছে, ও এখন তো ইংল্যান্ডে সেটেল। সো ওর হচ্ছে, ওর যে ওয়াইফ হবেন, সে শুধু সংসার করবে, এখন আর পড়াশোনা এইটা যতটুকু বাকি আছে এটা আর কন্টিনিউ করা পসিবল না। তো এই হচ্ছে একটা কন্ডিশন। মানে তার মানে হচ্ছে আহ, অনামিকা দেখেন, আপনার জীবনের মানে বিয়ে, এটা একটা সার্টেন একটা পার্সনকে বিয়ে, এখন ওই মানুষকে বিয়ে করলে পজিটিভ সাইড হচ্ছে আপনার ডিজায়ার্ড মানুষটাকেই আপনি বিয়ে করতে পারতেছেন, পৃথিবীর সবচাইতে এক্সপেক্টেড পার্সনকে বিয়ে করতে পারতেছেন। এটা হচ্ছে আপনার পজিটিভ, মানে এই বিয়ের পজিটিভ সাইড, আপনি অনেক বেশি খুশি থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আর নেগেটিভ সাইড হচ্ছে আপনার হায়ার স্টাডিজ বা পড়াশোনা আর হবে না। তো যদি অনিন্দকে বিয়ে করেন, অনিন্দকে পাওয়া হবে, কিন্তু আপনারা পড়াশোনা করা হবে না। আর যদি পড়াশোনা যদি তাকে ফোকাস করেন, তাহলে অনিন্দকে বিয়ে করা হবে না। এখন এই যে এখন আপনি কি করবেন, এই এই যে ভাবতেছেন, এই যে আপনি একটা টেনশনের মধ্যে পড়ছেন, এইটাকে বলা হয় সাইকোলজির ভাষায় কনফ্লিক্ট। স্যার বুঝতে পারছেন সবাই? জি স্যার। অনামিকা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ভেরি গুড। তো এই যে কনফ্লিক্ট, তাই না? এই কনফ্লিক্ট হচ্ছে আমাদের জীবনের একেবারে এভরিডে লাইফ, আমরা এই কনফ্লিক্ট এক্সপিরিয়েন্স করি। সাধারণত হচ্ছে দুইটা অপোজিট অপশন, গোল, দুইটা রিলিজন, দুইটা কালচার, দুইটা দেশ, দুইটা আহ, মানে সংগঠন, এদের মধ্যে কনফ্লিক্ট বাধে। কনফ্লিক্টের জন্য দুইটা জিনিসের দরকার আর কি, দুটো অপোজিট, মানে একে অপরের অপোজিট চয়েস, অপশন, গোল আমাদের দরকার হয়। সো কনফ্লিক্টকে আমরা ডিফাইন করব, কনফ্লিক্টও এক ধরনের ইমোশনাল টেনশন। দেখেন, ফ্রাস্ট্রেশনও কিন্তু এক ধরনের ইমোশনাল পেইনফুল ইমোশন, কনফ্লিক্টও তাই পেইনফুল ইমোশন বা টেনশন। তাহলে কোনটা ফ্রাস্ট্রেশন, কোনটা কনফ্লিক্ট? ফ্রাস্ট্রেশন হচ্ছে আপনি আপনার গোল বা লক্ষ্যে পৌঁছাতে পারতেছেন না, এই কারণে আপনার মধ্যে যে ফ্রাস্ট্রেশন, ইমোশনাল টেনশন। আর কনফ্লিক্ট হচ্ছে আপনার সামনে দুইটা, মানে একাধিক অপশন, এখন কোন অপশনটাকে আপনি পিক করবেন, এই যে প্যারা, টেনশন, কোনটা নিব, এইটা নিব না অনিন্দ ভাইকে কি বিয়ে করব নাকি করব না, নাকি আমি হায়ার স্টাডিজ করব নাকি অনিন্দ ভাইকে বিয়ে করব, এই যে ডিসিশন নেওয়ার মধ্যে যে আপনি যে প্যারা খাচ্ছেন, এই প্যারাটাই হচ্ছে কনফ্লিক্ট। বুঝতে পারছেন স্যার? জি স্যার। আচ্ছা, এবার আমাদের লাস্ট টপিক যেটা কনফ্লিক্ট, এর কিছু টাইপ আছে। সবাই যদি একটু আপনাদের নোট খাতায় জাস্ট, সামনে যদি নাও থাকে প্লিজ আমি রিকোয়েস্ট করব
জাস্ট হচ্ছে 5টা মিনিট একটু সময় দেন, একটু লেখার চেষ্টা করেন, আমি যা বলি তাই। আমরা কনফ্লিক্টের বিভিন্ন ধরন সম্পর্কে জানবো। সো আগে আমরা জানি কয় ধরনের কনফ্লিক্ট হয়। সো বেশ কয়েক ধরনের কনফ্লিক্ট হতে পারে, এর মধ্যে মোস্ট কমন যেটা, এবং এর মধ্যে সকল প্রকার ভেক্টর রিফ্লেকশন হয়। কনফ্লিক্ট গুলো হচ্ছে অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট। স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট। আপনারা লেখেন দ্বিতীয় নম্বরে লেখেন হচ্ছে এভিডেন্স এভিডেন্স কনফ্লিক্ট। স্লাইডে যেটা দ্বিতীয় আছে সেটা লেখেন না, স্লাইডে যেটা তৃতীয় আছে সেটাকে দ্বিতীয় নম্বরে লেখেন। সো আমি আবার বলি, অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট, এভিডেন্স এভিডেন্স কনফ্লিক্ট, অ্যাপ্রোচ এভিডেন্স কনফ্লিক্ট এবং ডাবল অ্যাপ্রোচ এভিডেন্স কনফ্লিক্ট। সবাই লিখছেন? স্যার একটু সময় বাকিরা দিবেন। হ্যাঁ, স্লাইডে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্রোচ অ্যাপ্রোচ, তারপরে দ্বিতীয় নম্বরে লিখবেন অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স। স্লাইডে যেটা থার্ড নম্বরে, আপনারা একটু খাতায় লেখেন সেকেন্ড পজিশনে অ্যাপ্রোচ অ্যাপ্রোচ প্রথমে, দেন অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট, থার্ড নম্বরে গিয়ে লেখেন অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট, আর ফোর্থ নম্বরে গিয়ে লেখেন ডাবল অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। স্যার লিখছেন আশা করি ইন দ্য মিন টাইম। জি স্যার। আচ্ছা, এখন অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট আপনারা সবাই একটু অ্যাটেনশন দেন। জাস্ট এই একটা টাইপ বুঝতে পারলে বাকিগুলোর স্ট্রাকচার শুধু চেঞ্জ আপনারা বুঝতে পারবেন। অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট কি? অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্টে আমাদের সামনে দুইটা চয়েস থাকে, দুইটা অল্টারনেটিভ থাকে, দুইটা অপশন থাকে। দুইটা অপশনই, দুইটা গোল, দুইটা চয়েস যাই বলেন, দুইটাই খুব পছন্দের, দুইটাই আপনাকে অ্যাট্রাক্ট করতেছে, দুইটাই আপনার জন্য ডিজায়ারেবল অবজেক্ট বা চয়েস বা অপশন। কিন্তু আপনি দুইটাই কনজিউম করতে পারবেন না, যে কোনো একটা পারবেন। এখন আপনি কোনটা, এই দুইটার মধ্যে, দুইটা চয়েসের মধ্যে কোনটা করবেন? হ্যাঁ, এই যে আপনার ভিতরে যে ইমোশনাল টেনশন, চয়েস এ না চয়েস বি, এটিকে বলা হয় অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট। এই যে আপনারা দেখেন স্লাইডে, এই যে একটা শিশু, এই শিশু তার পছন্দের খাবার হচ্ছে বার্গার, পছন্দের খাবার হচ্ছে পিৎজা। একজন শিশুদের কাছে সাধারণত হচ্ছে এই টাইপের খাবার খুব ইয়ামি ইয়ামি লাগে আর কি, কারণ ওই শিশুর জন্য দুইটাই পছন্দের, দুটাই অ্যাট্রাকটিভ, দুটাই ডিজারেবল। কিন্তু ওই যে কন্ডিশন, অপশনস দুইটা, বাট এই দুটো অপশন মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে আপনি যদি অপশন এ নেন তাহলে আপনি বি কনজিউম করতে পারবেন না, আপনি যদি অপশন বি কনজিউম করেন অপশন এ পারবেন না, মানে দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে নিতে হবে। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনি একসাথে দুইটা চাকরির অফার পাইলেন। এখন আপনি দুটো চাকরি ভালো, ভালো চাকরি, দুটোই হ্যান্ডসাম চাকরি, আমরা হাইপোথেটিক্যালি চিন্তা করি, তাহলে আপনি এখন কোনটায় চাকরি, জব 1 না জব 2, কোনটায় জয়েন করবেন? এই যে ভাবনা, দুটাই সমান সুযোগ সুবিধা, সবকিছু সমান, দুটাই পছন্দের, তাহলে জব 1 না জব 2 কোনটায় ইয়া করবেন? হ্যাঁ, ধরেন আমার একটা ভাইগনা আর কি, এবার ও হচ্ছে মেডিকেলেও চান্স পাইছে, বুয়েটেও চান্স পাইছে। হ্যাঁ, এখনো কি করবে? ওর তো টেনশনে পড়ে গেছে, ও একটা প্যারার মধ্যে আছে। সকালে উঠা বলে আমি বুয়েটে পড়বো, রাতের বেলা গিয়ে বলে আমি মেডিকেলে পড়বো, এরকম মানে সপ্তাহখানেক এর মধ্যে ছিল আর কি। ওকে, তো আহ, এরকম বিষয়টা যে আপনার সামনে যখন দুইটা গোল চয়েস অল্টারনেটিভ থাকবে, দুইটাই আপনার জন্য অ্যাট্রাক্টেড, দুইটাই ডিজারেবল, বাট ইউ ক্যান পিক ওয়ান অ্যাট এ টাইম। অর্থাৎ দুইটা পছন্দনীয় জিনিসের মধ্যে একটাকে চুজ করতে হবে। এখন এই যে চুজ করতে গিয়ে আপনি যে ইমোশনাল
প্যারার মধ্যে পড়ছেন, এই প্যারাটাই হচ্ছে অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট। আমাদের ছেলেরা, হ্যাঁ, এইটা এক্সপিরিয়েন্স, এই যেমন এই ক্লাসে যতজন ছেলে আছেন আপনারা একটা সময় গিয়ে এইটা এক্সপিরিয়েন্স করবেন। সাধারণত একজন ছেলের কাছে পছন্দনীয় পার্সন হচ্ছে মা, তাই না? যারা আছেন ছেলেরা জি বলেন স্যার। আমাদের জীবনে জি স্যার। আমরা মাকে পছন্দ করি। আচ্ছা, আমরা যখন বিয়ে করব আমাদের বউ আমাদের অনেক পছন্দের একজন পার্সন, অর্থাৎ জি মাও স্যার। আমার কাছে মানে ইম্পর্টেন্ট, বউ আমার কাছে ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের কালচারে একটা সমস্যা আছে, মার কথা শুনলে, মাকে ইম্পর্টেন্স দিলে বউ খুব খুব পিঞ্চ করে যে ও ঠিক আছে মায়ের আঁচলের নিচেই থাকো, আমার কাছে আসার কি দরকার। আবার হচ্ছে আপনি যদি একটু বউর দিকে বেশি ঝুঁকে যান, বউয়ের কথা শুনেন, তখন মা বলে আহারে 10 মাস পেটে ধরছি, এই 2 দিন বিয়ে করেই ছেলেটা আমারে ভুলে যাইতেছে। হ্যাঁ, এরকম আহ, বিষয়টা বুঝছেন? তো এখন ওই ছেলেটা করবেটা কি? তার কাছে তো মাও দরকার, বাবাও, বউ দরকার। তো যাই হোক, এটা একটা ফানি এক্সাম্পল। এই যে দেখেন, পি হচ্ছে পার্সন, এটা একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন এই কনফ্লিক্টের। পি হচ্ছে পার্সন, জি হচ্ছে একটা গোল, এই পাশের জি হচ্ছে আর একটা অপশন। স্লাইডে আপনারা দেখেন। ওকে, এই যে পি হচ্ছে একটা মানে পার্সন, ইন্ডিভিজুয়াল, আপনি নিজে। জি হচ্ছে একটা চয়েস। এই দেখেন এই চয়েসটা ডিজায়ারেবল, অ্যাট্রাক্টেড, পজিটিভ, এই যে প্লাস, মানে অ্যারো চিহ্ন দেওয়া মানে হচ্ছে ওইটাকে আপনি পেতে চান। আর এই পাশের গোল এটাও হচ্ছে পজিটিভ ক্যারেক্টারিস্টিক্স এর, এবং আপনি ওইটাকে পেতে চান, কিন্তু আপনি পাবেন যে কোনো একটা। তো তাহলে আমাকে কেউ একজন একটু ফরহাদ সামারি করবেন অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট 15 সেকেন্ডের মধ্যে, যা বুঝছেন। স্যার বেসিক্যালি তো এটা এরকম যে আমার কাছে দুইটা অপশন থাকবে এন্ড দুইটাই আমার খুব পছন্দের অপশন, বাট আই ক্যান অনলি পিক ওয়ান, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, এখন পিক ওয়ান মানে একটাকে চুজ করা, এইটা কিন্তু কনফ্লিক্ট না। কনফ্লিক্ট হচ্ছে ওই একটাকে পিক করতে গিয়ে এই যে যে আপনি যে প্যারা খাচ্ছেন, আপনার মধ্যে মানে ইমোশনাল যে টেনশন, যে চিন্তা ভাবনার মধ্যে যে আছেন, যে প্যারার মধ্যে আছেন, ওই প্যারাটা হচ্ছে অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট, বুঝছেন? জি স্যার। ওকে, ভেরি গুড। এরপরে আমাদের ছিল অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। আপনাদেরকে লিখতে বলছিলাম দ্বিতীয় পজিশনে অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট অ্যাপ্রোচ অ্যাপ্রোচের ফুল উল্টা। অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স কনফ্লিক্টেও দুইটা চয়েস, দুইটা অল্টারনেটিভস থাকবে, কিন্তু এই দুইটা অল্টারনেটিভস দুটাই অপছন্দের, দুটাই আনডিজারেবল। কিন্তু আপনি এই দুইটা গোলের মধ্যে একটাকে আপনার চুজ করতেই হবে। আপনি একটাকে বাদ দিতে চান, অ্যাভয়েড করতে চান, তাহলে অন্যটাকে আপনাকে এক্সপেরিয়েন্স করতেই হবে। এরকম হচ্ছে অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। এখানে দেখেন একটা শিশু, তার একটা অপশন হচ্ছে ভেজিটেবল খাওয়া, আর একটা অপশন হচ্ছে মায়ের বকুনি খাওয়া। তো এই দুটো অপশনের মধ্যে রিলেশনটা কি? শিশুটা যদি ভেজিটেবলস না খেতে চায়, ব্রোকলি, সবজি, ভেজিটেবলস এগুলো যদি না খেতে চায়, মানে যদি অ্যাভয়েড করতে চায়, তাহলে তার মায়ের বকুনি খেতে হবে। আর যদি মায়ের বকুনি যদি না খেতে চায়, তাহলে কি খেতে হবে? কি খেতে হবে বলেন? সবজি। সবজি। সবজি খেতে হবে। ভেরি গুড। এটা হচ্ছে evidence evidence conflict. So like approach conflict, it has both, it has two desirable, sorry, two undesirable goals. হ্যাঁ, আপনার স্লাইডটা একটু খেয়াল করেন। এই কনফ্লিক্ট হচ্ছে এমন যে যখন দুইটা আনডিজারেবল সিচুয়েশন থাকে, অপশনস থাকে, অল্টারনেটিভস থাকে, বাট আপনাকে যে কোনো একটা চুজ করতে হয়। এখন কোনটাকে চুজ করবেন? এই যে যে আপনার মধ্যে যে টেনশন, আচ্ছা এইটা কোনটাকে আমি নিব, এইটাকে বলা হয় অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। তো আপনারা সিম্বলটা খেয়াল করেন, পি পার্সন, দুই পাশে অপশন দুইটা, যে দুইটাই হচ্ছে নেগেটিভ। আর দেখেন অ্যারোটা হচ্ছে পি এর দিকে, নট গোলের দিকে, মানে পার্সন ওই অপশন থেকে অ্যাভয়েড করতে চায়, এই লেফট সাইডের গোল থেকে অ্যাভয়েড করতে চায়,
ডান সাইডের গোল থেকেও অ্যাভয়েড করতে চায়, ওটাকে ধরতে চায় না, ওইটা থেকে মুক্তি পেতে চায় আর কি। হ্যাঁ, সো অ্যাভয়েডেন্স অ্যাম্বিভালেন্স কনফ্লিক্ট হচ্ছে এমন একটা কনফ্লিক্ট যেখানে কোন একজন পার্সন হি অর শি হ্যাজ টু চুজ বিটুইন টু আনডিজারেবল আনঅ্যাট্রাকটিভ alternatives, choice, option or goals। তাহলে আফসার এই অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট সম্পর্কে একটু বলেন তো স্যার। স্যার অ্যাভয়েডেন্স কন্ট্রাস্ট কনফ্লিক্টটা হয় হচ্ছে স্যার যখন আমি দুইটা আনডিজায়ারেবল জিনিস আমার সামনে থাকে আর একটাকে আমার পিক করতে হয়, কারণ আমি যদি একটা পিক করি বা সরি আমি যদি একটা লেট গো করি আর একটা আমার অটোমেটিক পিক করতে হবে এরকম। এক্স্যাক্টলি। তো এইখানে কনফ্লিক্ট কোন সিচুয়েশনটা বলেন তো স্যার। স্যার কনফ্লিক্ট হচ্ছে স্যার ওই যে আমি কোনটাকে লেট গো করব, কারণ যেটাকে আমি লেট গো করব এটার অপোজিটটা আমার পিক করতে কোনটাকে হবে। লেট করবো বা কোনটাকে হচ্ছে আমি পিক করব, এই নিয়ে যে এই যে ইন ডিসাইডিং হুইচ ওয়ান মানে উইল বি পিকড আর কি। হ্যাঁ, বা তো এই যে ডিসিশন নেওয়ার জন্য আপনি যে প্যারা খাচ্ছেন, চিন্তা ভাবনা আপনার ভিতরে চলতেছে যে কোনটা নিব, কোনটা ছাড়বো, কোনটা নিব, কোনটা ছাড়বো, এই যে যে টেনশন একটা, এইটাই হচ্ছে অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। ভেরি গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। চলে আসি লাস্ট, অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। খেয়াল করেন, অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট, অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স, এই অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্টটা হচ্ছে খুব প্যারাদায়ক। হ্যাঁ, খুব ডিস্টার্বিং। এখানে কি হয়, মানে পার্সন সে তার সামনে গোল থাকে একটা, অপশন একটা থাকে, কিন্তু ওই একটা অপশনে তার পজিটিভ দিকও আছে, তার নেগেটিভ দিকও আছে। আমরা অনামিকা রয়কে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ওর সামনে অপশন হচ্ছে অনিন্দ ভাই। পজিটিভ সাইড কি, একেবারে মনের মানুষটাকে পাওয়া যাবে, স্বপ্নের মানুষটাকে পাওয়া যাবে। আর এই অনিন্দ ভাইকে বিয়ে করলে নেগেটিভ সাইড কি, ওর হায়ার স্টাডিজ করা আর হবে না। সো একের মধ্যে পজিটিভ দিকও আছে, ডার্ক সাইডও আছে, মানে গুড সাইডও আছে। সো এখন আপনি কি করবেন? হ্যাঁ, অপশনটাকে কি নিবেন কি নিবেন না, এই যে যে প্যারা, এটাকে বলা হয় অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে you will be offered an options or opportunity, but this option or opportunity has both attractive and at the same time repelling characteristics। বা দুইটা, এই সরি, এই একটা গোলের মধ্যে, ওই গোলটার মধ্যে, অপশনটার মধ্যে পজিটিভ দিকও থাকবে, নেগেটিভ দিকও থাকবে। ওকে, যেমন হচ্ছে বিয়ে করার বিষয়টা, বিয়ে হচ্ছে অনেকের কাছে এরকম একটা ব্যাপার, দিল্লি কা লাড্ডু, আপনি খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। তো এখন আপনি কি বিয়ে করবেন কি করবেন না, যে টেনশন, এটাই হচ্ছে অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। তো এইটা আমাকে কে একজন বলেন তো, র্যান্ডমলি যে কোনো একজন সাহস করে বলেন তো অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্টটা কি। স্যার বলে ফেললেন না। স্যার, যেমন একটা এক্সাম্পল দেওয়া যায় যে স্যার আমাদের আহ, পড়ালেখা করতে হবে বা সার্টিফিকেট অর্জন করতে হবে, তাই আমাকে ক্লাস করতে হবে। তো আমাকে যদি ক্লাস করতে হয় আমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে, তো সকালে ঘুম থেকে উঠাটা আমার জন্য নেগেটিভ, বাট আমাকে ক্লাস করতে হবে সেটা আমার জন্য পজিটিভ, এরকম কিছু স্যার। হ্যাঁ, ক্লাস, হ্যাঁ রাইট, সকালে ঘুম থেকে ওঠা একটা প্যারা, আর ক্লাস করলে আপনি কিছু শিখতে পারবেন। হ্যাঁ, এটা পজিটিভ সাইড। হ্যাঁ, এটা একটা। আচ্ছা, আমি আরেকটা আপনাদের লাইফের সাথে রিলেট করে দিই। আল্লাহ চাহে তো আপনারা কিছুদিনের মধ্যে চাকরির অফার পাবেন, তাই না? ধরেন হচ্ছে একটা চাকরির অফার আসছে। এখন এই অফার আসছে কয়টা বলেন তো? একটা। এক এক একটা। আপনার সামনে অপশন একটা, কিন্তু এই একটা অপশন বা একটা জব অফার, এর মধ্যে পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। পজিটিভ সাইড কি? স্যালারি পজিটিভ হাই। সাইড হচ্ছে স্যালারি হাই, নেগেটিভ সাইড হচ্ছে ঢাকার বাইরে। জব অনেক দূর, বান্দরবন বা টেকনাফ বা আহ,
ঠাকুরগা, বুঝছেন? অর্থাৎ একটা অপশন তার মধ্যে পজিটিভ সাইড স্যালারি হাই, আবার এর নেগেটিভ সাইড হচ্ছে অনেক দূরে। এখন আপনি জবে জয়েন করবেন কি করবেন না, এই যে যে প্যারার মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, এটাই হচ্ছে অ্যাপ্রোচ এভিডেন্স কনফ্লিক্ট। বুঝতে পারছেন স্যার? স্যার জি কেউ স্যার। আছেন বুঝেন নাই? আমরা কিন্তু শেষ টপিক চলে আসছি। এই অ্যাপ্রোচ এভিডেন্স কনফ্লিক্টটাকে 2 দিয়ে গুণ দেন। একটু আগে আমরা যেটা আলোচনা করলাম, দ্যাটস মিন অ্যাপ্রোচ এভিডেন্স কনফ্লিক্ট। সো অ্যাপ্রোচ এভিডেন্স কনফ্লিক্টে উই নো উইল বি offered an opportunity or options or goal যেটার বোথ পজিটিভ অ্যাসপেক্ট আছে, নেগেটিভ অ্যাসপেক্টও আছে। এখন আমি কি করব, এটাকে পিক করব কি করব না, এই যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা হচ্ছে অ্যাপ্রোচ এভিডেন্স কনফ্লিক্ট। আর এটাকে 2 দিয়ে গুণ দিলেই হয়ে যাবে ডাবল অ্যাপ্রোচ এভিডেন্স কনফ্লিক্ট। মানে হচ্ছে ডাবল অ্যাপ্রোচ এভিডেন্স কনফ্লিক্টে আপনার সামনে অপশন 2টা, ডাবল এই জন্য 2টা, কিন্তু প্রত্যেকটা অপশনই 2টার মধ্যে প্রত্যেকটাই তার পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে। তার যেমন হচ্ছে ধরেন আপনারা, আপনাদের সবার জব অফার আসছে বসুন্ধরা গ্রুপ থেকে, অ্যাট দ্য সেম টাইম যমুনা গ্রুপ থেকে জব অফার আসছে। বসুন্ধরা গ্রুপ হচ্ছে একটা অপশন, যমুনা গ্রুপ হচ্ছে একটা অপশন। তাহলে আপনাদের সামনে অপশন কয়টা আমাকে কেউ একজন বলেন বা কমেন্ট করেন। দুইটা। অল্টারনেটিভ অপশন কয়টা? 2টা, ভেরি গুড। একটা বসুন্ধরা, একটা যমুনা। And বসুন্ধরা গ্রুপের পজিটিভ সাইডটা কি? বসুন্ধরা গ্রুপের পজিটিভ সাইড হচ্ছে জব লোকেশনটা হচ্ছে ঢাকায়। কারণ হচ্ছে আপনার বাসা যদি আফতাবনগর হয় তাহলে এটা মালিবাগ, উত্তরা বা ঢাকার মধ্যেই আসলে। অর্থাৎ আপনার সার্কেল, আপনি সকালে বাসা থেকে খেয়ে যেতে পারবেন, হ্যাঁ, একেবারে ফ্যামিলি এনভায়রনমেন্টের মধ্যে থেকে কিপিং অল দ্য সোশ্যাল রিলেশনশিপ, ফ্রেন্ড সার্কেল এখন যেভাবে হইহুল্লোড় করে বেড়ান, চাকরি করেও মোটামুটি ওইরকম হইহুল্লোড় করে বেড়ানো যাবে। এটা হচ্ছে পজিটিভ সাইড। এই এই বসুন্ধরা গ্রুপের নেগেটিভ সাইডটা হচ্ছে এই এটার স্যালারি অনেক কম, 20,000 টাকা স্যালারি। তাহলে দেখেন একটা অপশন, সেই অপশনের পজিটিভ সাইড হচ্ছে ঢাকার মধ্যেই জব লোকেশন, নেগেটিভ সাইড হচ্ছে স্যালারি ভেরি পুয়ার। আচ্ছা, আর একটা চাকরির অপশন আছে না আমার যমুনা গ্রুপ থেকে। যমুনা গ্রুপ থেকে যে চাকরির অপশনটা পাইছি সেটার স্যালারি অনেক হাই, কিন্তু জব লোকেশন হচ্ছে ধরেন হচ্ছে টেকনাফ, উখিয়া। তাহলে দেখেন স্যার, ডাবল অ্যাপ্রোচ এভিডেন্স কনফ্লিক্টে গোল কয়টা থাকে আমাকে বলেন তো সবাই। স্যার 2টা। Yes, sir. দুইটা গোলের 2টা অপশনের কি শুধুমাত্র পজিটিভ সাইড থাকে? না স্যার, নেগেটিভ হ্যাঁ। সাইডও থাকে। 2টার মধ্যেকার প্রত্যেকটা অপশনের চয়েসের পজিটিভ সাইড থাকবে, নেগেটিভ সাইড থাকবে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, ডাবল অ্যাপ্রোচ এভিডেন্স কনফ্লিক্ট। সো দেখেন, যখন পার্সনের সামনে 2টা গোল থাকে, প্রত্যেকটা গোলের গুড ব্যাড ক্যারেক্টারিস্টিক্স আছে। এই যে জব অফার দিয়ে দিলাম, আর হচ্ছে অনেক সময় কি হয়, ধরেন হচ্ছে আপনি একটা বাড়ি করবেন, আপনি প্ল্যান করতেছেন আপনি একটা বাড়ি করবেন। এখন আপনার সামনে অপশন হচ্ছে গ্রামে বাড়ি করা, ঢাকা শহরে বাড়ি করা। তাহলে বাড়ি করার অপশন কয়টা আপনার সামনে স্যার? স্যার 2টা। 2টা। গ্রামে বাড়ি করলে পজিটিভ অ্যাসপেক্ট কি? গ্রিন ভেজিটেবলস, ফ্রেশ এয়ার, ওয়াটার, হ্যাঁ, একেবারে ন্যাচারাল লাইফ, সুদিং লাইফ। এটা হচ্ছে গ্রামীণ পরিবেশে পজিটিভ অ্যাসপেক্ট। নেগেটিভ অ্যাসপেক্ট কি? ওখানে ভালো স্কুল কলেজ মাদ্রাসা নাই, ওখানে ভালো হসপিটাল নাই, ওখানে ভালো সিনেপ্লেক্স নাই, নাগরিক অ্যামিনিটিস যেটা সেটা খুব ভালোভাবে নাই।
তাহলে গ্রামে বাড়ি করার আমরা দেখলাম পজিটিভ সাইড হচ্ছে সবকিছু ফ্রেশ পাওয়া যাবে, নেগেটিভ সাইড হচ্ছে নাগরিক সুবিধাগুলো ওগুলো পাওয়া যাবে না। আবার আরেকটা অপশন হচ্ছে আপনার, আপনি ঢাকাতে বাড়ি করতে পারেন, ঢাকাতেও আপনার জায়গা আছে। ঢাকাতে বাড়ি করলে পজিটিভ সাইড কি, হসপিটাল, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা, সিনেপ্লেক্স, বন্ধু বান্ধব, এগুলা আপনি খুব ভালো এনজয় করতে পারবেন। ঢাকার বাসায় করলে আপনার নেগেটিভ ব্যাপারটা কি, এই যে ডাস্ট, নয়েজ পলিউশন, এয়ার পলিউশন, হ্যাঁ, এগুলা থেকে আমরা বাঁচতে পারবো না। তো এই দুইটা অপশনেরই পজিটিভ সাইড থাকে, নেগেটিভ সাইড থাকে। এটাকে বলা হয় ডাবল অ্যাপ্রোচ এভিডেন্স কনফ্লিক্ট। ডাবল অ্যাপ্রোচ এভিডেন্স কনফ্লিক্ট। আচ্ছা, কারো কোনো কোয়ারি আছে? স্যার আমাদের আজকের আলোচনা শেষ, কারো কোনো কোয়ারি আছে? নো স্যার। খুব বেশি কি কঠিন লাগছে ফয়সাল? না স্যার। ওকে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে শেষ করে দিচ্ছি। ওকে। আচ্ছা, কেউ কি অ্যাটেন্ডেন্সের ওইখানে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে দিতে পারবেন স্যার?